আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আম্মা, বাড়িওয়ালা আঙ্কেল ফোন দিলেন বাসা ভাড়ার জন্য। তুমি ওনাকে ভাড়া দাওনি? না, দেওয়া হয়নি। তুই চিন্তা করিস না, আমি বলে বুঝে দেবনে ওনারে। সমস্যা নেই, আমি আঙ্কেলকে আসতে বলেছি। টাকা নিয়ে যাবেন সন্ধ্যায়। আমাকে জিজ্ঞেস না করে আসতে বললি কেন? ভাড়া তোমাকে দিয়ে দিলাম না, আবার জিজ্ঞেস করব কি? আসলে দিয়ে দিও। ভাড়া কয়দিন পরে দিলে কি হয়? 5 তারিখেই দিতে হইব এমন কোনো কথা আছে? বেশি খাইস্টা বাড়িওয়ালা। মানুষ 1 মাসের ভাড়া আর 1 মাসে দেয়। মাস শেষ হলে ভাড়া পাইলেই তো হইল, তা না অগ্রিম ভাড়া নিতে হইব। এখন কোথাও মাস শেষে ভাড়া দেওয়ার নিয়ম নেই আম্মা, সবাই অ্যাডভান্সই নেয় আর মাসের শুরুতেই নেয়। কিন্তু তোমার হঠাৎ কি হলো? টাকা নাই। টাকা নেই মানে 5 তারিখেই তো 15,000 টাকা তোমার হাতে দিলাম। 10,000 বাসা ভাড়া আর গ্যাস কারেন্ট বিল সহ সপ্তাহের বাজার খরচ মিলিয়ে 15,000 টাকা তোমার হাতে দিয়েছি না? টাকা কই গেল? দেলোয়ারা বেগম মুখ ভার করে কাপড় ভাঁজ করতে থাকেন। আতিয়া উত্তরের অপেক্ষায় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আম্মা কথা বলো। কি বলবো? তোর কোনো খবর আছে পরিবারের? 3 মাস আগে আয়েশা জামাই ব্যবসায় লস খাইলো। কি করছিস ছেলেটার জন্য? বোনটা আসলো না তোর কাছে সাহায্যের জন্য? কি কথার কি উত্তর দিচ্ছ? খালিকের কিছু হয়নি, আমি খোঁজ নিয়েছি। আয়েশা তো কিছু না হতেই চোখের পানি ঝরায়। খলিল কোথায় জানি টাকা খাটাতে চায়, তাই ধার চেয়েছিল। ধার দেওয়ার টাকা কই আমার? তাছাড়া এসব জুয়া মনে হয় আমার। এখন বলো ভাড়ার টাকা কি করেছো? খাইছি তোর টাকা, খাইছি আমি। আল্লাহ মরণ দেয় না কেন আমার? মায়ের কাছে এমনি টাকার হিসাব দেওয়ার চাইতে গলায় দড়ি দেওয়ান ভালা। আল্লাহ আমার কপাল এমন করছে যে মায়ের কামাই খাইতে হয়। এত মানুষ মরে, আল্লাহ আমারে চোখে দেখে না। মায়া চাকরির টাকার গরম দেখায়, ভুইল্লা গেছে এই চাকরি তার বাপ দিছে। এমনে এমনে হয় নাই। আতিয়া বুঝে যায় মা সঠিক কথা বলবে না। এসব বিলাপ কান্নাকাটির আড়ালে টাকা কোথায় কি করেছে তার সঠিক হদিশ আর পাওয়া যাবে না। নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করে আতিয়ার। কেন মায়ের কাছে এতগুলো টাকা দিতে গেল? মায়ের এই টাকা নষ্ট করার স্বভাব তো ওর জানা। তবে এইবার আতিয়াও কঠোর হবে। আতিয়াদের বাড়িওয়ালা এই বাড়িতে থাকে না। ছোট ছোট 2 ইউনিটের এই 5 তলা বাড়িটিতে শুধু ভাড়াটিয়ারা থাকেন। বাড়িওয়ালা সোফান মোল্লা সাহেব সপ্তাহে সপ্তাহে এসে ঘুরে দেখে যান, ভাড়া ওঠান। ভাড়াটিয়াদের কোনো অভিযোগ থাকলে শোনেন। সময়ে সময়ে ভাড়াটিয়াদের শাসন করেন, খবরদারি করেন। এই বাড়িতে মূলত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা থাকেন, যাদের আয় সীমিত, কিন্তু সমাজের সম্মান আছে। প্রতিটি ইউনিট খুবই ছোট। 600 স্কয়ার ফিটের এই বাসায় 2টো ছোট ছোট রুম, একটা রুমের সাথে এক চিলতে বারান্দা, যাতে একসাথে 2 জন মানুষ দাঁড়াতে পারে না। ছোট্ট একটা বসার ঘর। রান্নাঘরটা এতই ছোট যে কোটা বাছা করতে হলে বসার ঘরের দিকে মুখ করে বসতে হয়। 2 রুমের একটাই আতিয়া একাই থাকে। আগে আয়েশা আর আতিয়া একসাথে থাকতো, এখন আয়েশার বিয়ের পর আতিয়া একাই থাকে। আলোকের সাথে রাখেনি। আর এক রুমে মা দেলোয়ারা বেগম ছোট মেয়ে আলোকে নিয়ে থাকেন। আতিয়ার ছোট ভাই আশিক থাকে বসার ঘরে। বসার ঘরে কোনো সোফা সেট নেই। 4টে আর এফএল-এর প্লাস্টিকের চেয়ার আর ছোট একটা হার্ডবোর্ডের টেবিল আছে, যা ডাইনিং টেবিল, পড়ার টেবিল 2 কাজেই ব্যবহার হয়। একপাশে একটা সিঙ্গেল খাট রাখা। আশিক সেই খাটেই ঘুমায়। একটাই কমন বাথরুম, সেটার বসার ঘরের পাশেই। আয়েশার বিয়ের পর দেলোয়ারা বেগম ইনিয়ে বিনিয়ে রুমটা আশিককে ছেড়ে দিতে বলেছিলেন। আতিয়া আগের মতো হলে হয়তো ছেড়ে দিত, কিন্তু এখন আতিয়া অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। নিজেকে আর ব্যবহার হতে দিতে ভালো লাগে না। দেলোয়ারা বেগম মেয়ের এই পরিবর্তনে খুশি হন না। আতিয়াকে সময়ে সময়ে মনে করিয়ে দেন আজ যে আতিয়া চাকরি করতে পারছে এটা ওর বাবারই বদৌলতে। আতিয়া চুলটা টাইট করে বেঁধে গালে পাউডার দেয়।
ঠোঁটে হালকা লিপস্টিক বোলায়, চোখে একটু কাজলও দিয়েছে। নিজেকে দেখে সন্তুষ্ট হয়। ৩৫ বছর বয়স হলেও চামড়ায় এখনো বলিরেখা পড়তে শুরু করেনি। চামড়া টান টান আছে, মাথায় এখনো ঘন কালো চুল, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। কারো প্রেয়সী হওয়ার সময় আতিয়ার পেরিয়ে যায়নি। স্বামীর মৃত্যুর পর অনেক দিন তো একা ছিল। আবার বিয়ের কথা যে মাথায় আসেনি তা নয়, কিন্তু বাবার মৃত্যুর পর পরিবারের কারো যেন আর আগ্রহই ছিল না আতিয়ার বিয়ের ব্যাপারে। আতিয়াও লজ্জায় মুখ ফুটে বলতে পারেনি। দেলোয়ারা বেগম বিলাপ করার ফাঁকে মেয়ের রেডি হওয়া দেখে। ওনার কথার খোঁচায়ও আতিয়া নিরুত্তাপ দেখে একটু হতাশ হন। ভেবেছিলেন আতিয়া নরম হয়ে যাবে। বাড়ি ভাড়ার টাকাগুলো আসলে তিনি মেছো মেয়ে আয়েশার স্বামী খলিলকে দিয়েছেন। দিন তিনেক আগে খলিল বাসায় এসেছিল। আতিয়া তখন ডিউটিতে ছিল। খলিল কাগজপত্র সাথে নিয়ে এসেছিল। একটা স্কিমের কথা বুঝিয়েছে দেলোয়ারা বেগমকে। গোল 2025 নামক এই স্কিমে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখলে তার 3 গুণ লাভ সহ ফেরত দিবে। যেমন 1 লাখ টাকা রাখলে দেলোয়ারা বেগম 3 লাখ পাবেন। খলিল এত কিছু বোঝালো যে দেলোয়ারা বেগম লোভে পড়ে যান। তবে 1 লাখ টাকা তিনি কই পাবেন? এত টাকা ওনার নেই। খলিল তখন বুদ্ধি দেয় যা আছে তাই দিতে। খলিলের কাছেও বেশি নেই, তবে শাশুড়ির টাকার সাথে নিজের টাকা মিলিয়ে 1 লাখ টাকা সেই স্কিমে দিবে। স্কিমে শাশুড়ির নামই থাকবে। লাভ আসলে টাকা ভাগ করে নিবে। লাভের 1 লাখ সহ শাশুড়িকে পুরো 2 লাখ দিবে খলিল। 1 লাখ নিজে রাখবে। এরপর আর না করতে পারেননি দেলোয়ারা বেগম। আগে আতিয়া বেতন পেলে টাকা পয়সা সব ওনার কাছে রাখত। গত 6 মাসে মেয়েটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গিয়েছে। বাড়ি ভাড়া আর বাজারের টাকা হিসেব করে হাতে দেয়। আগের মতো দেলোয়ারা বেগমের হাতে টাকা থাকে না। নিজের মতো খরচও করতে পারেন না। নিজের জমানো 11,000, আতিয়ার দেওয়া 15,000 আর 1 জোড়া স্বর্ণের কানের দুল খলিলের হাতে তুলে দেন দেলোয়ারা বেগম। কতগুলো টাকা পাবেন তখন বড় 1 জোড়া কানপাশা বানাবেন। আতিয়ার বাবা জীবিত থাকতে টুকটাক এসব শখ পূরণ করতে পেরেছিলেন, এখন আর পারেন না। আতিয়া যখন বেতনের টাকা হাতে দিত তখন টুকটাক শৌখিন জিনিসপত্র কিনতেন। আতিয়া রাগ করলেও কিছু বলতে পারত না। কিন্তু ইদানিং কার মন্ত্রণায় যে আতিয়ার পরিবর্তন হচ্ছে, কোন পুরুষের পাল্লায় পড়েছে কিনা কে জানে। বিয়ে শাদী করতে চাইছে মনে হচ্ছে। আলোর বিয়ে। আশিকের চাকরির আগে আতিয়া বিয়ে করলে বিপদে পড়তে হবে। আতিয়া জুতোয় পা গলানোর আগে মায়ের দিকে ফিরে বলে, আম্মা, সন্ধ্যায় বাড়িওয়ালা আসলে ভাড়া দিয়ে দিও। না দিতে পারলে কি বলবে আমি জানি না। তোর সমিতি থেকে টাকা তুলে দিয়ে দে না, তোর হাতে নাই কিছু। সমিতি থেকে আমি কোনো টাকা তুলব না, সুদ আমাকে টানতে হয়। আমার হাতে কোনো বাজে খরচের টাকা নেই, আমি গেলাম। আতিয়া হাঁটতে শুরু করেছে। কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের এই চিকন গলি থেকে সেগুন বাগিচা পর্যন্ত হেঁটে যাওয়া সহজ নয়। কম করে হলেও 40 মিনিট হাঁটতে হবে। আতিয়া গলি থেকে কাটা বনের অপোজিট পর্যন্ত হেঁটে আসে। তারপর বাসে করে মৎস্য ভবনের সামনে এসে নামে। 10 টাকা 10 টাকা 20 টাকায় যাতায়াত হয়। সকাল 8টায় ডিউটি শুরু। 7:30টার ভিতর না বের হলে দেরি হয়ে যায়। সকালের খাবারটা তাই টিফিন বক্সে নিয়ে নেয়। নাস্তা বলতে ঠান্ডা ভাত আর আগের দিনের তরকারি। হসপিটালের ওভেনে বক্সটা গরম করে ডিউটির এক ফাঁকে খেয়ে নেয়। মিলেনিয়াম জেনারেল হাসপাতালে নার্স হিসেবে আতিয়ার চাকরির বয়স 7 বছর হতে চলল। আতিয়ার বাবা হামিদ আলী এই হাসপাতালেরই এমএলএস পদে কর্মরত ছিলেন। 4র্থ শ্রেণীর কর্মচারীদের ইউনিয়নের সক্রিয় কর্মী হওয়ায় হাসপাতালে ইউনিয়ন লিডারদের সাথে ওনার ভালো পরিচয় ছিল। শুনতে হাস্যকর শোনালেও সক্রিয় ইউনিয়ন করা কর্মকর্তা কর্মচারীরা এসব হাসপাতালের সবচেয়ে প্রভাবশালী। তাদের কাছে ডাক্তাররাও নস্যি। কোনো রোগীর সিট প্রয়োজন, কেবিন লাগবে, ভর্তি হতে হবে, এই সব কিছুই একসময় তারা নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এই চাকরিটা আতিয়ার বাবার চেষ্টাতেই পেয়েছে। আতিয়া বিয়ের সময় ডিগ্রি পাশ করছিল। বিয়ে হয়েছিল খুচরো ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী শফিকের সাথে। পুরানো ঢাকার নবাবপুরে দোকান ছিল শফিকের। আয় রোজগার ভালোই ছিল। আতিয়াকে তখন বাইরে কোনো কাজ করতে হয়নি। জীবন তখন অনেক বেশি সুন্দর ছিল।
ছিল। নবাবপুরের গলির ভেতর 2 কামরার সেই সংসারে আতিয়ার স্বর্গ ছিল। শফিক ভালো স্বামী ছিল, আতিয়ার যত্ন করত। যদিও শফিকের বাবা মা আর ছোট ভাই আতিয়াদের সাথেই থাকতো, তবু তা আতিয়ার নিজের সংসার মনে হতো। সেই সংসারের কর্ত্রী যে ছিল আতিয়া। আজ যখন মায়ের বাড়ির সিংহভাগ খরচ সেই বহন করে, তবু যেন এই সংসার তার নয়। পরিবারের ভালো মন্দ কোনো বিষয়ে মতামত দিতে গেলে মা বিরক্ত হয়, বোন ঝগড়া করে, ভাই তো থেকেও নেই, সারাদিন বাইরে বাইরে থাকে। সময়ে সময়ে ঘরে ফিরে দুটো খেয়ে নেয়, কিছু জিজ্ঞেস করলে বলে কাজ খোঁজে। যদিও অনার্স শেষ করেছে, 2 বছর হতে চলল, এখনো কোনো কাজকর্ম করে না। কি কাজ খোঁজে আতিয়া বোঝে না। আতিয়া চেষ্টা করেছিল হাসপাতালে ঢুকিয়ে দিতে, কিন্তু অনার্স শেষ করা ভাই পিয়নের পদে কাজ করবে না। ইদানিং আতিয়ার বড্ড ক্লান্ত লাগে, নিজেকে একটা মেশিন মনে হয়। তাদের হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা এটিএম মেশিন যেন। মাস শেষে যে যার প্রয়োজন মতো টাকা বের করে নিয়ে চলে যায়। মেশিন দাঁড়িয়ে থাকে একাকী। বিয়ের সময় আতিয়ার বয়স ছিল 20 বছর। বিয়ের 2 বছরের মাথায় গর্ভবতী হয়েছিল আতিয়া। গর্ভের সন্তানের যখন 7 মাস বয়স, তখন স্বামী শফিক নিয়ে ডাক্তার দেখাতে এই হাসপাতালেই এসেছিল আতিয়া। সে সময় আতিয়া বাসে উঠতে পারতো না, বাসে উঠলেই বমি আসতো। যাওয়ার সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও সিএনজি পায় না শফিক। বাধ্য হয়ে আতিয়াকে নিয়ে রিকশায় ওঠে। অর্ধেক পথ ভালোভাবেই এসেছিল, রাস্তায় জ্যাম থাকায় রিকশাওয়ালা উল্টো পথে রিকশা ঘুরিয়ে দেয়। আতিয়া বারবার মানা করছিল, কিন্তু রিকশাওয়ালা বলছিল কিছু হবে না। হঠাৎ উল্টো দিক থেকে একটা বাস এসে রিকশায় ধাক্কা মারে। শফিক বাসের দিকেই বসা ছিল। শেষ মুহূর্তে আতিয়াকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেয় শফিক। আতিয়া প্রাণে তো বেঁচে যায়, কিন্তু সেই এক দুর্ঘটনায় ওর সাজানো জীবন এক মুহূর্তেই শেষ হয়ে যায়। শফিক আর রিকশাওয়ালা স্পট ডেড। বিস্ময়করভাবে আতিয়া অন্য কোথাও আঘাত পায়নি, শুধু পেটে প্রচণ্ড আঘাত লাগায় অনাগত সন্তান পেটেই মারা যায়। 7টা মাস যাকে একটু একটু করে নিচের ভিতর বড় করছিল, তাকে একটু ছুঁয়ে দেখার ভাগ্যও হয় না আতিয়ার। দুর্ভাগ্য যেন সেদিন থেকেই আতিয়াকে একটু একটু করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এখন শফিকের সেই দোকান আতিয়ার শ্বশুর আর দেবর চালায়। শফিকের মৃত্যুর পর ওনারা আতিয়াকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো আগ্রহ আর দেখাননি। আতিয়ার বাবা চেষ্টা করেছিল দেবরের সাথে আতিয়ার বিয়ে দিয়ে ও বাড়িতে পাঠানোর, কিন্তু আতিয়া রাজি ছিল না। তারপর হামিদ আলী আতিয়ার শ্বশুরের কাছে এই প্রস্তাব রাখেন। বিনিময়ে শাশুড়ি আতিয়াকে ফোন দিয়ে সাপ সাপান্তোয়ার গালিগালাজ করেন। এক ছেলেকে খেয়ে আর এক ছেলের দিকে হাত বাড়ানোর জন্য ডায়েরি অপবাদও জুটে যায়। শ্বশুরবাড়ি ফেরার পথ চিরতরেই বন্ধ হয়ে যায় আতিয়ার। এরপর কিছুদিন 2 পরিবারের বেশ ঝগড়াঝাটি চলে। আতিয়ার মা দেলোয়ারা বেগম আর বাবা হামিদ আলী শফিকের দোকানের কিছু অংশ, আতিয়ার বিয়েতে দেওয়া 3 ভরি গয়না, ব্যবহারের ফার্নিচার, কাপড় চোপড় আর নগদ 1 লাখ টাকা ফেরত আনার চেষ্টা দফায় দফায় করেন। অবশেষে অবস্থা হাতাহাতি পর্যায়ে চলে গেলে 2 পরিবারকে নিয়ে গণ্যমান্য ব্যক্তিরা বসেন। শেষমেশ সিদ্ধান্ত হয় 2 বছর আতিয়াকে খাইয়েছে পরিয়েছে শফিকের পরিবার। তার খাওয়া খরচ বাবদ ওই 1 লাখ খরচ হয়ে গিয়েছে। আতিয়ার বড় জানতে ইচ্ছে করে, আর সেই যে 2 বছর আতিয়ার সংসারের সমস্ত কাজ করলো, রেঁধে বেড়ে খাওয়ালো, সেই বাবদ কতটা টাকা জমেছে। একটা কাজের লোক রাখলেও মাসে 5,000 করে লেগে যায়। 2 বছরেও কি লাখ টাকার কাজ আতিয়া করেনি? অবশেষে বাবার বাড়ি 3 ভরি গয়না, ব্যবহারের কিছু কাপড়, একটা মেলামাইন বোর্ডের ওয়ার্ড্রপ ও আয়না ফেরত আসে আতিয়াদের বাড়ি। বিয়ের শাড়ি যেহেতু শফিকের পরিবার দিয়েছে, তাই সেগুলো আর ফেরত আসে না। গয়নাগুলো দেলোয়ারা বেগমের কাছেই ছিল। এবার আয়েশার বিয়েতে সেই গয়না থেকে 1.5 ভরির গলার চেইন আর কানের দুলজোড়া দেলোয়ারা বেগম বের করে দিয়েছিলেন। আতিয়া তখন কিছু বলে পরিস্থিতি খারাপ করেনি ঠিকই, কিন্তু বিয়ের আয়োজন শেষে ওর হাতের 1.5 ভরির চুড়ি জোড়া কই তা দেলোয়ারা বেগমকে জিজ্ঞেস করেছিল। সেই একই রকম বিলাপ আর এলোমেলো কথায় সেই চুড়ি জোড়ারও আর কোনো হদিশ পায়নি আতিয়া। তবে আয়েশার বিয়েতে মায়ের গলার মোটা চেইন দেখে চুড়িগুলো কই গিয়েছে তা অবশ্য আন্দাজ করতে কষ্ট হয়নি। আজ যেন আতিয়াকে অতীত পেয়ে বসেছে।
বাবা হামিদ আলী একটা বুদ্ধিমানের কাজ করেছিলেন আতিয়াকে নার্সিং ডিপ্লোমা কোর্সে ভর্তি করিয়ে দিয়ে। হামিদ আলীর ইউনিয়ন লিডার পরামর্শ দেয়, ডিগ্রি পাস দিয়ে মেয়ে কোনো ভালো কাজ পাবে না, হাসপাতালে চাকরি পেতে হলে 3 বছরের ডিপ্লোমা নার্সিং কোর্স থাকতেই হবে, পরে বিএসসি করে নিবে। আতিয়ার বয়স 22 না হওয়ায় আতিয়া তখন প্রাইভেটে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারে। 3 বছর পর বাবা ইউনিয়ন লিডারদের ধরে বেঁধে অনুরোধ করলো আতিয়ার চাকরির ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। সেই 3 বছরে আতিয়া বুঝেছে জীবন কত কঠিন। মানুষ অবিবাহিত মেয়েকে মাথায় করে রাখে, কিন্তু বিধবা ডিভোর্সি মেয়ের উপর যেন চরম বিরক্তি ভর করে। চাকরিতে না ঢুকে আতিয়ার উপায় ছিল না। আতিয়ার বিয়ের চেষ্টা যে হামিদ আলী আর দেলোয়ারা বেগম করেননি তা নয়। কোথাও যৌতুকে হতো না, কোথাও বরের আগের ঘরের স্ত্রী সন্তান সব বর্তমান আছে, কোনো কোনো পাত্রের বয়স 50 পার হয়েছে। তারপরও একসময় একজন পাত্র মোটামুটি সব মিলিয়ে ভালো মিলে যায়। হাসপাতালেরই অন্য এক এমএলএস এর ছেলে আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু বনিবনা না হওয়ায় তালাক হয়েছে। বয়সও বেশি ছিল না। আতিয়ার সাথে বিয়ে ঠিক হওয়ার 1 সপ্তাহের মাঝে এই সুস্থ পাত্র মারা যায়, একদম হঠাৎ করেই। কাজ থেকে ফিরে শরীর খারাপ লাগছিল বলল, কিছু বুঝে ওঠার আগেই কার্ডিয়াক অ্যারেস্টের সব শেষ। আতিয়ার নাম বদনাম হয়ে যায়। এরপর হামিদ আলী বিয়ের চেষ্টা বাদ দিয়ে মেয়ের চাকরির চেষ্টায় মন দেন। আতিয়া চাকরিতে ঢোকার আগেই মৃত্যুবরণ করেন হামিদ আলী। অবধারিতভাবে সংসারের দায়িত্ব এসে পড়ে আতিয়ার উপর। হামিদ আলীর মৃত্যুর কারণে তার পরিবারের প্রতি কর্তৃপক্ষের মায়া হয়, তাই আতিয়ার চাকরিটা সহজেই হয়। বাবা মারা যাওয়ার পর আতিয়া সত্যিই তার মাথার উপরের ছাদখানা হারিয়ে ফেলল। আতিয়া বুঝতে পারে পরিবারের কেউই তাকে খুব একটা পছন্দ আর করে না। একমাত্র ছোট বোনটা একটু আধটু মায়া করে, আর সবাই কেমন দূরত্ব বজায় রাখে, এমনকি মা দেলোয়ারা বেগম পর্যন্ত। ভীত নরম সরম ধরনের মেয়ে আতিয়া কখনোই ছিল না। পরিবারের বড় মেয়ে বলে মায়ের সাথে হাতে হাত মিলিয়ে সংসারের কাজকর্ম ধরেছে সেই 12-13 বছর বয়সে। তেল লবণের হিসেবে সে মায়ের চেয়েও পাকা ছিল। গুছিয়ে ঘর করার মতো ঘরণী মেয়েই আতিয়া। নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোই তো সন্তানদের নিয়ে অতি আহ্লাদ নেই। আতিয়া কলেজের পড়ালেখার পাশাপাশি তাই বাজার করা শিখেছে। দৌড়ে লোকাল বাসে উঠতে তার কখনোই কারো হাত প্রয়োজন হয়নি। রাস্তা পার হওয়ার সময় ভীত হরিণীর মতো কারো বাহু জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা হয়নি। তবু একজন সঙ্গীত বীর পুরুষেরও লাগে। হাত ধরে রাস্তা পার হতে হয়। জীবন পাড়ি দিতে গিয়ে একা একা মাঝে মাঝেই হাঁপিয়ে উঠতে হয়। এই যেমন এই রাস্তাটুকু একা হাঁটতে গেলে যেন শেষ হয় না। মনে হয় সঙ্গে যদি কেউ থাকতো, কথা বলতে বলতে বহু দূর চলে যেতে আতিয়ার ক্লান্ত লাগতো না। হাঁটতে হাঁটতে মেইন রোডে চলে আসে। এই সময় বাসে ফাঁকা সিট পাওয়া মুশকিল, দাঁড়িয়ে যেতে হবে। অফিসগামী মানুষদের ভিড়ে বাসে তিল ঠাঁই নাই অবস্থা। আতিয়া হিজাব পরে থাকতে পারে না, মাথা ব্যথা করে। বোরখার সাথে তাই লম্বা ওড়না গায়ে মাথায় পেঁচিয়ে নেয়। এরপরও বাসের ধাক্কা ধাক্কির এই সময়টুকু নিজেকে পুরোপুরি বাঁচিয়ে চলতে পারে না। ভিড়ের ভিতর সুযোগ পেলেই কেউ না কেউ ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে। আগে প্রতিবাদ করত, কিন্তু দেখে কেউ এগিয়ে আসে না, এমনকি বাসের মহিলারও না। একদিন তো এক বয়স্ক মহিলা নিজের ছেলের পক্ষ নিয়ে ঝগড়াই লাগিয়ে দিলেন। ওনার কথার সার মর্ম ছিল, ভালো মহিলা হলে মুখ ফুটে গায়ে হাত দেওয়ার কথা বলতে পারতো না। ভালো মহিলারা এসব বলে না, বরং নিজেকে সামলে রাখে। আতিয়া ভালো মহিলা হতে পেরেছে কিনা জানে না, তবে এখন নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে চলে। রাস্তাঘাটের এসব ছোঁয়াছুঁই তো কিছু না, আসল লড়াই তো চলে পরিচিত মণ্ডলে। হাসপাতালে ঢোকার মুখে জমিলা সিস্টারের সাথে দেখা আতিয়ার। আয়েশার বিয়ের সময় এই সিস্টারের কাছ থেকেই 20,000 টাকা ধার নিয়েছিল। প্রতি মাসে 2,000 টাকা আসল আর 100 করে সুদ টানতে হয়। জমিলাকে দেখেই আতিয়া বুঝে যায় কি চাই জমিলা। জমিলা আপাকে এগিয়ে আসতে দেখে চোখ দিয়ে ইশারা করে আতিয়া। জমিলা দাঁড়িয়ে যায়, খাতায় নাম সাইন করে ঘড়ি দেখে আতিয়া। 7:50 বাজে। ডিউটি শুরু হতে এখনো 10 মিনিট বাকি। আপা চলেন ছাদে যাই, এখানে কথা বলতে পারবো না। চল।
ছাদের সিঁড়ির মাঝামাঝি দাঁড়িয়ে ব্যাগে হাত দেয় আতিয়া। ব্যাগে 3,000 আছে। গতকাল ডিউটি থেকে যাওয়ার সময় টাকাগুলো তুলে একটা টিস্যুতে পেঁচিয়ে নিয়েছিল। আজ এত সকালে টাকা তোলার সময় পাবে না বলে টাকা গতকাল তুলেছে। গত 6 মাস ধরে একটু একটু করে খেয়ে না খেয়ে টাকা জমাচ্ছে। এই টাকা জমিলা আপার ধারের টাকা না, এই টাকা অন্য কাজের। ধারের 20,000-এর 12,000 আর সুদের 1200 টাকা এই 6 মাসে শোধ করা হয়েছে। বাকি টাকা আগামী 4 মাসে নিয়ম করে দিয়ে দিবে। জমিলা আপার আর এক পরিচয়, তিনি সাংগঠনিক লোক, মানে 12 রকম কাজে আপা আছেন। ইউনিয়ন করেন ইনচার্জ, আবার বিয়ে শাদীর খটকালিতেও আছেন। এই হাসপাতালের অনেকের বিয়ের পাকা কথাতে আপার হাত আছে। আতিয়ার জন্য এর আগের 12 পাত্র আপা ঠিক করেছিলেন। দুর্ভাগ্য বিয়ের আগেই ছেলে মারা যায়। লজ্জা সংকোচ ভেঙে আবার আপার কাছেই বিয়ের জন্য পাত্র দেখে দিতে বলে আতিয়া। নিজের মাকে বলতে কেমন জানি লাগে। যে মা নিজেই বোঝে না যে মেয়ের একজন সঙ্গী দরকার, তাকে নিজ থেকে কি বলবে। হাসপাতালে আতিয়ার তেমন কোনো বন্ধু বান্ধব নেই। কোনো এক আজব কারণে সবাই আতিয়াকে এড়িয়ে চলে। যাদের সাথে সম্পর্ক ভালো তারাও কেউ বন্ধু শ্রেণীর নয়। তাদের সাথে দৈনন্দিন কথা শেয়ার করা যায়, কিন্তু মনের কথা নয়। এই যে আতিয়া বিয়ে করতে চাই, এই কথা শুনলে কিছু সহকর্মী মহিলা আর পুরুষ যে তামাশা করবে, আতিয়া তাই আপাকে অনুরোধ করছে কাউকে কিছু না বলতে। রোজকার ঘন্টা 8 ডিউটিতে নানা রকম রোগীর ঝামেলা, রোগীর আত্মীয় স্বজন সামলানো, কর্মক্ষেত্রের পলিটিক্স, রোস্টার নিয়ে সহকর্মীর সাথে মান অভিমান, কথা কাটাকাটি, আর বাড়িতে গিয়ে মা ভাই বোনের ঠান্ডা শীতল আচরণে আতিয়া অস্থির। মানুষ কত কথা বলে যে নারী কামাই করলে তার আর সঙ্গী লাগে না। যে নারী মানসিকভাবে শক্ত হয় তাদের জন্য একা একা জীবন পাড়ি দেওয়া কঠিন কিছু না। কিন্তু সব নারীর কঠিন মন কি পাথর হয়? কিছু কঠিন মন তো শুধু সময়ের আঘাতে আর পৃথিবীর শীতলতায় জমে যাওয়া মোম মাত্র। যে মোম কারো ভালোবাসার উষ্ণ স্পর্শে আবারও গলে যেতে অস্থির থাকে। কামাই করার জন্য বাড়তি একটা হাত পেতে নয়, একটু ভালোবাসার স্পর্শ পেতেই মরিয়া আতিয়া। ইদানিং সফিকের সাথে কাটানো সেই 2 বছর বড় পীড়া দেয়। বালিশে এপাশ ওপাশ করতে করতে সফিকের চওড়া বুকের ওমে কাটানো সেই রাতগুলো ভীষণ রকম মনে পড়ে। কি হতো যদি শফিক সেদিন মারা না যেত? কত সুন্দর একটা জীবন ছিল আতিয়ার। কোল জুড়ে হয়তো এতদিনে 2টো সন্তান থাকতো। চাল ডাল তেল নুনের হিসেবের বাইরে আর কোনো চিন্তা থাকতো না। রাতে শফিক যখন দোকান থেকে ঘরে ফিরতো, ভাত বেড়ে দিয়ে নিজেও পাশে বসতো। রাতে 2 খেলি পান মুখে দিয়ে দুজন বাচ্চাদের ভবিষ্যতের আলাপ করত। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় চিন্তা করত। কখনো একটু খুনসুটি হতো, কখনো আদর সোহাগ। এসব ভাবলে রাতগুলো বড় দীর্ঘ আর নিঃসঙ্গ মনে হয় আতিয়ার। যে শরীর একবার পুরুষের ছোঁয়া আর ভালোবাসা পেয়েছে, তার জন্য এসব ভুলে যাওয়া এত সহজ নয়। সময় ঘড়ি টিকটিক করে জানাচ্ছে আতিয়ার বয়স হয়ে যাচ্ছে। নিজের একটা সংসার, একটা মায়াবী পুতুল কোলে পেতে হলে এখন নিজেকেই সঙ্গী খুঁজে নিতে হবে। আতিয়া তাই লজ্জা ভেঙে জমিলা আপার দ্বারস্থ হয়। এই 3,000 টাকা আপার ফিস, পুরোটা না অবশ্য। 2,000 ফিস আর 1,000 টাকা খোনারের তাবিজের জন্য। জমিলা আপার বাড়ি নোয়াখালী অঞ্চলে। সেই অঞ্চলে যারা তাবিজ পানি পড়া জাদুটোনা কাটানোর জন্য বিভিন্ন উপায় হাতে নেন, তাদের খোনার বলা হয়। জমিলা খালা আতিয়ার দোষ কাটানোর জন্য খোনারের কাছ থেকে তাবিজ এনে দিচ্ছেন। এই তাবিজের গুণে আতিয়ার মন্দ ভাগ্য কেটে যাবে। তবে স্বামীর দীর্ঘায়ু পেতে চাইলে আরো শক্তিশালী উপায় লাগবে, তার জন্য খরচ বেশি। সেই টাকাও আতিয়া জমাচ্ছে। আপাতত তাবিজ নিয়ে কপালের দোষ কাটুক। মানুষ মন বড় বিচিত্র জিনিস। যখন মন দুর্বল হয়ে যায়, তখন এমন তাবিজ কবচ পানি পড়ার মতো জিনিসে শক্তি খুঁজে বেড়ায়। কুফরি শিরক অন্ধবিশ্বাস সবকিছুর ঊর্ধ্বে চলে যায়। না হলে আতিয়া অশিক্ষিত মেয়ে নয়, ডিগ্রি পাশ করেছে। নার্সিং অ্যান্ড মিডওয়াইফ বিষয়ে আলাদা করে 3 বছর ডিপ্লোমা করেছে। কথাবার্তায় পরিষ্কার শুদ্ধ ভাষা ব্যবহার করে। পরিপূর্ণ রুচিশীল মহিলা মনে হওয়া আতিয়ার মনেও রয়েছে অন্ধবিশ্বাসের বসবাস। আতিয়া, 8টা বেজে গেল রে, দেরি করিস না। 7 তলায় উঠতে আরো 5 মিনিট লাগবো আমার। লিফটে যে ভিড়, তুই বললি সকালে টাকা নিয়ে যাইতে, তাই সকাল সকাল আইসা হাজির হইছি। আপা, ব্যাগের ভেতরেই চেইনে টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখছি টাকা। এমন তো হওয়ার কথা না। টিস্যু আছে, টাকা নেই। চুরি হইছে?
কাল টাকা তুলে সোজা বাড়িতে গিয়েছি, তখনও টাকা ছিল। সকালে ব্যাগ সাবধানে কাঁধে নিয়ে হাসপাতালে আসলাম। চুরি খালি বাসে রাস্তায় হয় নাকি রে? একসময় ঘরের বাস্ত সাপও কালসাপ হইয়া যায়। দুধ দেওয়া মালিকের দংশন করে। সকালে বাইর হওয়ার সময় টাকা গুইনা বাইর হইছস? না, সময় পাই নাই। বাসা ভাড়া নিয়ে আমার সাথে লাগলো। বাসা ভাড়া, কারেন্ট বিল আর বাজারের টাকা সহ 15,000 টাকা কি করছে জবাব দেয় না, এলোমেলো কথা কয়। আর তো আছে চোখের পানি। সব কথার শেষ কথা এই চোখের পানি। মায়ের চোখের এক এক ফোঁটা পানি নাকি এক একটা কবরের আজাব হবে দোজখে। আচ্ছা আপা, সন্তানের চোখের পানির জন্য এমন কোনো কিছু নেই? মাঝে মাঝে কিছু মানুষ যে সন্তানের চোখ দিয়ে পানি না রক্ত বাহির করে, তার কোনো বিচার নাই? থাক আতিয়া থাক, এসব কথা কইস না, আল্লাহ নারাজ হইব। মায়েরে নিয়া এমনি কইতে হয় না। হামিদ আলী চাচা আসলে চাচিরে বেশি তোলা তোলা রাখছিল। তখন টাকার পয়সা হাতে আসিল, ইউনিয়ন করত, রাজনীতির বাড়তি পয়সা আসিল হাতে, রোগীদের কাছ থেকে ডেইলি বকশিস পাইতো। চাচিও খরচ কইরা অভ্যাস, এখন বুঝে না, মনে করে তুই চাইপা চুইপা টাকা দেস। তোর যে খালি 30,000 টাকা বেতন, এইটা বুঝে না। তোমার কাছেও নালিশ করছে না? কবে ফোন দিছে? এই তো 1 মাস আগে কইল তুই হিসাব কইরা টাকা দেস, সেই টাকার আবার হিসাব নেস। থাক বাদ দে, তোরে কইতে চাই নাই, মনে কষ্ট পাবি কইরা। আইস কথায় কথায় মুখ থেকে বাইর হইয়া গেল। আপা 10,000 বাসা ভাড়া, 4 জন মানুষের খাওয়া খরচ হিসাব কইরা 20,000 খরচ করি। আর 10 থেকে তোমার ধার শোধ দেই 2,100, সমিতিতে দেই 1,000, বাকি বোনের বেতন, আমার ঔষধ খরচ আর বাস ভাড়া দিয়ে কি থাকে বলো? নিজের জন্য এতদিন একটা টাকা জমাই নাই, একটা ভালো জামা কিনি নাই। 6 মাসে একবার কাজ করি, বেতন নিয়ে বাড়িতে যাই। কোনো শখ নাই, কোনো আহ্লাদ নাই। এরপরেও যদি মানুষের কাছে গিয়ে গিয়ে এসব বলে, তাহলে কই যাই? আল্লাহ আমার চোখের পানি শুকিয়ে ফেলেছে। কাঁদতে জানলে এই জীবনের দুঃখে এক সাগর চোখের পানি হতো। আমি যাই, ফোন আসতেছে ওয়ার্ড থেকে। নে তাবিজ রাখ, টাকা পরে দিস যা। দুধে ধুইয়া তাবিজটা কোমরে বাঁধবি, না হইলে গলায় চেন দিবি। বালা মুসিবত কাটবো। যাই, মন খারাপ করিস না। হাতের মুঠোয় তাবিজটা নিয়ে এই একাকী সিঁড়িতে দাঁড়িয়ে কেঁদে দেয় আতিয়া। মানুষের সামনে নিজেকে বেশ শক্তিশালী দেখায়, অথচ একাকী হৃদয় তার আপনজনদের দেওয়া আঘাতে ক্ষত বিক্ষত। চোখের কোল ঘেঁষে নেমে আসা পানির স্রোত ওড়নার আঁচল দিয়ে শক্ত করে চেপে ধরে। কান্না গিলে পা বাড়ায়। মেট্রন ফোন দিচ্ছে, এখনই ওয়ার্ডে যেতে হবে, সময় নেই, আজ বাসায় গিয়ে একটা বোঝাপড়া করতে হবে। সকালে যখন আতিয়ার ব্যাগ থেকে টাকাটা সরায়, আলোর তখন ভীষণ ভয় লাগছিল। কিন্তু কি করবে? রাতুলের জন্মদিন আগামীকাল, রাতুলের জন্য গিফট কিনতে হবে, কেক কিনতে হবে। ওর জন্মদিনে রাতুল কত বড় একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গিয়েছিল, দামি একটা আংটি গিফট করেছে আড়ং থেকে। রাতুল অবশ্য জামা কিনে দিতে চেয়েছিল, আলোই দেয়নি। জামা লুকিয়ে রাখা যাবে না, কেউ না কেউ দেখে ফেলবে। আংটি লুকিয়ে রাখা সহজ, তাছাড়া আসল মুক্তা রূপা এসব হুট করে বোঝা যায় না। বললেই হবে নিউ মার্কেট থেকে কেনা। আলো এইবার এসএসসি পরীক্ষা দেবে। 16-17 বছর বয়সী মেয়েদের কত রকম শখ থাকে, সাজগোজ, জামা কাপড়, ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে সিনেমা দেখা, আড্ডা দেওয়া। অথচ আলোর সেসব কিছু করার উপায় নেই। 7 বছর আগে বাবা হামিদ আলী যখন মারা যায়, আলো তখন সবে ক্লাস 4-এ উঠেছে। বাবার মৃত্যুর পর প্রথমে বাসা পাল্টানো হলো, তারপর স্কুল। সবচেয়ে কম খরচে কোথায় পড়ালেখা করানো যায়, আলোর বড় আপা আতিয়া সেটাই খুঁজে বের করলো। ভালো জামা কেনা শুধু ঈদের জন্য বরাদ্দ হলো। জুতো এক ঈদে কিনলে অন্য ঈদে কেনা হয় না। চুড়ি, কানের দুল, কোনো কিছুই মন মতো কেনা হয় না। আলো একটু বড় হলে আতিয়া, আয়েশা আর আলো ঘুরে
ফিরে একই ভালো জামাগুলো পরেছে। তবে আতিয়া খুব গাঢ় রং পরে না, বিধবা আর বয়স হয়েছে বলে একটু হালকা রং পরে। আলোর আবার উজ্জ্বল রং পছন্দ, আয়েশারও তাই ছিল। কিন্তু বিয়ের পর যখন তখন আয়েশার কাপড়গুলো পরতে পারে না। আয়েশা শ্বশুর বাড়ি যাওয়ার সময় নিজের ভালো জামা জুতো সব নিয়ে গিয়েছে। এত হিংসুক আয়েশা, খালি বাবার বাড়ি থেকে এটা সেটা বের করার তালে, কিন্তু 1 পয়সা খরচ করতে রাজি না। আলো তাই আয়েশার চেয়ে আতিয়াকে বেশি ভালোবাসে, কিন্তু তারপরও সেই বোনের ব্যাগ থেকে টাকা সরায় না, সরিয়েও উপায় নেই। স্কুলের বেতনের বাইরে হাত খরচ কিছু পায় না বললেই চলে, অথচ একটা ভালো ছেলে পটাতে হলেও টাকা লাগে। আয়েশা তো 3 বোনের ভিতরে সবচেয়ে সুন্দর, তাই ঠিক প্রেম করে ছেলে জুটিয়ে নিয়েছে। টাকা পয়সার সমস্যা বাবা নাই, এগুলো নিয়ে আয়েশা আবার শ্বশুরবাড়ি গাইগুই করলেও মেনে নিয়েছে। কিন্তু আলো তো অত সুন্দর না, শ্যামলা রঙের মেয়ে। শুধু প্রেম দিয়ে কি ছেলে পাবে? মাঝে মাঝে রাতুলের জন্য একটু টুকটাক খরচ না করলে রাতুল তো মনে কষ্ট পাবে, বিশেষ করে জন্মদিনে। রাতুলের বিভিন্ন বন্ধুর জন্মদিন যায়, আর রাতুল শোনায় কার গার্লফ্রেন্ড মোবাইল গিফট করেছে, কার গার্লফ্রেন্ড ব্র্যান্ডেড পারফিউম গিফট করেছে। রাতুল তো আর জানে না আলোর এসবের সামর্থ্য নেই। রাতুলের সাথে আলোর পরিচয় ফেসবুকে, তারপর দেখা আর প্রেম। ফেসবুকে আলোর ছবি দেখে আলোর লাইফস্টাইল নিয়ে কেউ ধারণাও করতে পারবে না। একটা কল্পনার স্বপ্ন রাজ্য তা আলোর, তাই পরিবারের কাউকে নিজের ফেসবুকে রাখেনি। পরিবারের সাথে যে টুকটাক ছবি ফেসবুকে দেয় সেগুলোও কোনো অনুষ্ঠানে তোলা। ওদের প্রেম হয়েছে সবে 7 মাস, ডেটিংয়ে যায় লুকিয়ে। এখনও বান্ধবীদের সাথেও পরিচয় করায়নি রাতুলের, একেবারে বিয়ে পর্যন্ত না যাওয়ার আগে করাবেও না। কেউ রাতুলকে কিছু বলে বিভ্রান্ত করুক তা আলো চায় না, তাই তো রাতুলের জন্মদিনের জন্য টাকা জোগাড় করতে হন্যে হয়ে গিয়েছে। রোজই আপার ব্যাগ ঘাটছিল, কিন্তু 100-200-র বেশি আপা ব্যাগে কিছু রাখে না। এর ভেতরেও কখনো 10 কখনো 20 করে সরিয়ে 500 টাকা হয়েছে। স্কুলের পরীক্ষা ফিয়ের কথা বুঝিয়ে মায়ের কাছ থেকে নিয়েছে 500, আর আজ এক দানে আপার ব্যাগ থেকে 3000। সত্যি বলতে এই 3000 টাকা না নিলে কাল রাতুলকে মুখ দেখাতে পারতো না। দেলোয়ারা বেগম চিন্তায় শেষ। খলিলকে এতগুলো টাকা দিয়েছে শুনলে আতিয়া বাড়ি মাথায় তুলবে। মেজো মেয়ে আয়েশাকে ফোন দেয় দেলোয়ারা বেগম। হ্যালো আয়েশা, কেমন আছোস? মায়ের কথা মনে পড়ে না? বিয়া হইছে বললা বাপের বাড়ি ভুললা যাবি? আম্মা, ঢং কইরো না। এই কয়দিন আগে বাপের বাড়ি আসলাম বড় মুখ করে। কি হইল? বাপ না থাকলে কি আর বাপের বাড়ি থাকে? বাপ না থাকলে শ্বশুর বাড়িতেও সম্মান থাকে না। আজ আমার আব্বা থাকলে কয়টা টাকার জন্য এমনি কথা শুনতে হইতো না। তোমাদের জামাই কত কষ্ট পাইল, আমার শাশুড়ি কত কথা শুনাইলো। এরপর কি যখন তখন বাপের বাড়ি যাওয়ার কথা বলা যায়? খোটা দিয়ে শেষ করবে শাশুড়ি। আর মেয়ে একটা তো আজীবনের জন্য তোমার কাঁধে আছে, আরেকটাও চলে আসার কথা ভাইবো না। তওবা করো।